Good evening, sir. Assalamu alaikum, sir. Good evening, Mugdha. How are you? I am fine, sir. How are you, sir? It looks like I am fast. Uh, yes, obviously you are the first one joined over here the Sir, class. I am Snigdho. Oh, sorry. I'm so sorry. Snigdha, again we meet after the math class. সাধারণত ম্যাথ ক্লাসে তো দেখা হয় না, এখন থেকে বাংলা ক্লাস আর বিজিএস ক্লাসও দেখা হবে। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম মুনতাকিম, ওয়েলকাম এগেইন। Sir. আবার আমাকে দেখা হলো না, বাংলা আর বিজিএস ক্লাস দুইটাই অদ্ভুত সাবজেক্ট একসাথে। আচ্ছা, তাহলে আমরা একটু 3 মিনিট অপেক্ষা করতে পারি? Yes, sir. 3 মিনিট অপেক্ষা করি আমরা। লেটস গিভ আ চান্স টু আদার টু জয়েন আওয়ার ক্লাস। আমি তোমাদের বাংলা বইটা দেখতেছিলাম, ভালো মানে প্রিন্টিংটা ঠিক আছে, কিন্তু গল্পগুলা কেমন জানি, অদ্ভুত অদ্ভুত গল্প। আরে স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আজকে তো বাংলা এন্ড বিজিএস নট ম্যাথ হ্যাঁ, বাংলার বিজিএসই তো পড়বো। He is teaching both of them, BGS and Bangla. আহ, কেন আমার সাথে আমাকে দেখলে কি ম্যাথ ম্যাথ দেখা যায়? যোগ বিয়োগ গুণ ভাগ লেখা আছে মুখে। আমরা আবার ম্যাথ ক্লাসের পর আজকে দেখা করলাম। আমরা আজকে বাংলা আর বিজিএস পড়বো, দেখি কিরকম লাগে আমাদের কাছে ব্যাপারটা। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। Sir, হ্যাঁ স্যার। at the start we met, and at the end we still met. শিওর, অবভিয়াসলি। এন্ড তাইলে আমরা এখন শুরু করে দেই, 2 মিনিট আছে, এটা দিস ইজ নট আ ম্যাটার। আমরা উই ক্যান স্টার্ট। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু বিজিএস এন্ড বাংলা ক্লাস। তো প্রথমে আমরা বাংলাটাই পড়ি, তারপরে উই উইল গো আফটার। হ্যাঁ আপনি যাকে বলেন না হ্যাঁ দিস ইজ ওয়েলকাম টু বিজিএস এন্ড বাংলা ক্লাস আমার মনে হয় কে যেন একটা ইউটিউব ছেলে ওইখানে বলছে আচ্ছা, না আমরা আমাদেরকেও তো ইউটিউবে দেখা যায়, দেখা যায় না? ওরকম লাগে আপনার ভয়েসটা আচ্ছা, হ্যাঁ স্যার আপনি আজকে না নিউজ ছিল আপনি কেন আজকে বিজিএস বাংলা ক্লাস নিচ্ছেন কারণটা হচ্ছে যে আমাকে বিজিএস, Sir বললো substitute. হুম, আমি জানি না কেন আমাকে আমাকে দেওয়া হয়েছে, তাই আমাকে পড়াইতে হবে আর কি। লাইক আপনি একো থেকে ম্যাথ আর বিজিএস প্লাস বাংলা করবেন নাকি শুধু এই ক্লাসটাই নেবেন না না না, ম্যাথে আসি, ম্যাথ ম্যাথ আমি নিব, ম্যাথে তোমাদের সাথে দেখা হবে আবার, প্রবলেম নেই। স্যার তার মানে আবার রবিবারে আপনার সাথে দেখা হবে হ্যাঁ, 2বার করে দেখা হবে, ইট উইল বি বেটার। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এইখানে প্রথম যে পার্টটা আছে সেইটার যে পেজ নাম্বার, এখানে পেজ নাম্বার দেওয়া নাই কেন? আচ্ছা, 1 নাম্বার পেজ, এবং এখানে লেখা আছে হচ্ছে আমাদের কথা। তার মানে স্যার এটা আপনাদের হ্যাঁ, করিয়েছে আচ্ছা, কোত্থেকে করায় নেই সেটা বলা লাগবে আমাকে, তাহলে আমি ওখান থেকে কন্টিনিউ করব। আমাদের এখনো নদীর দেশ সব পেজ নাম্বার নদীর দেশের নদীর দেশটা আমাদের গ্রাম করা হয়েছে what is the page number? You have to say the page number, then I can find out. পেজ নাম্বার 36 ও, অনেক দূর চলে গেছে তো। আচ্ছা, 37 36 or 37? দেশের আগে নদীর দেশের আগে বাদ বাকি এক্সারসাইজ গুলো তো করা হয়নি
36, 33। 37. আচ্ছা, নদীর দেশ। আমরা এখান থেকে, নদীতে। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করি। এইখানে আসলে we all know our river is called the river, sorry, our country is called the country of river. মানে আমাদের দেশে তো নদীর অভাব নাই, তাই না? নদীর অভাব নাই, পানির অভাব নেই অ্যাকচুয়ালি। এখন তাইলে আমরা একটু দেখি যে পার্ট নাম্বার 13-এ আমাদের কাছে কি বলছে, যে নদীর দেশ এটা সম্বন্ধে কি কি বলছে এখানে। বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এই দেশে, জালের মতো জড়িয়ে আছে সেগুলো। সেগুলো কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। দেখো, এইখানে কিন্তু নদীর মুখে কিন্তু আগুন নাই, তারপরেও ওর নাম কিন্তু আগুন মুখা। তারপরে আবার আরেকটার নাম হচ্ছে দুধ কুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি, এগুলো ছোট নদী। বড় বড় নদীও কিন্তু আছে। বড় নদীগুলা কি কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। হুম। তো এখানে ব্রহ্মপুত্রটা তোমার ওয়াইডে বিশাল বড় না, কিন্তু এটার একটা ডেপথ আছে। এই ডেপথটা অনেক সময় দেখা যায় পদ্মা মেঘনার থেকে অনেক বেশি। ডেপথ মানে গভীরতা আর কি, গভীরতার দিক থেকে নদীকে বড় ছোট মাপা হয়। তো সব রকম সব একরকম নয়, বা সব নদী একরকম নয়। নদীর কিছু এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। সোজাভাবে বাংলাদেশের নদী খুব কমই চলে, এঁকে এঁকে বেঁকেই চলে। কারণ হচ্ছে বাংলাদেশের নদীর যে গতিপথ সেটা নির্ধারণ করে দেয় হচ্ছে ভূপ্রকৃতি, এবং সেটা বাধাপ্রাপ্ত হওয়ার যে ব্যাপার স্যাপার আছে সেটা। কারণ আমাদের দেশে তো লোক সংখ্যা বেশি, জায়গা অনুযায়ী সো অনেক জায়গায় দেখা যায় যে খালগুলা ছিল সেই খালগুলা আর নাই, যার কারণে নদীর চলাচলের যে পথগুলা সেগুলো মাঝে মধ্যে ব্যাহত হয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু সোজাভাবে চলে। কিছু নদী শান্ত, আবার কিছু নদী স্রোত বেশি। তো যেগুলো স্রোত বেশি এগুলোকে স্রোতস্বিনী নদী বলা হয়। তো ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। প্রত্যেকটা নদীর এক একটা করে জন্মস্থান আছে। কোনোটা হিমালয়ে, কোনোটা ম্যাক্সিমামই ইন্ডিয়া বা নেপালের যে হিমালয় পর্বত শৃঙ্গ আছে সেখানকার বিভিন্ন শৃঙ্গ থেকেই। হিমালয় মানে কি? হিমালয় একটা পর্বত, একটা মাউন্টেন। আহ, হিমালয় ইজ এ মাউন্টেন। মাউন্ট এভারেস্ট কে হিমালয় বলে। আচ্ছা, যেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। তাহলে এখানে অনেক পথ ঘুরে কিন্তু বাংলাদেশে ঢুকেছে, তার মানে নদী কিন্তু সরাসরি সেই পাহাড় থেকে এসে বাংলাদেশের ভিতরে এন্টার করে নাই। যেমনটা ব্রহ্মপুত্র নদীর কথা বলি, ব্রহ্মপুত্র নদীর একটা অংশ কিন্তু আসামে আছে, গুয়াহাটিতে। তো আমি ওই ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঘুরতে গেছিলাম অনেক আগে, সেটা 2018 সালের কথা বলতেছি। তো সেটার অর্ধেক অংশ তাইলে আসামে, আসাম ইন্ডিয়ার ভিতরে, আর বাকিটা আমাদের বাংলাদেশের ভিতরে। মজার না ব্যাপারটা? তো সেখান সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে কিন্তু এই বাংলাদেশে নদীটা ঢুকছে। এখন হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেকটি নদী হচ্ছে পদ্মা। সো পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত, এবং এইটার নামে কিন্তু সাহিত্যও আছে, পদ্মা নদীর ইলিশ বা পদ্মা নদীর মাঝি নামে একটা সাহিত্য আছে। সো এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো। ঘড়িয়াল কোনটা? ওই যে মুখটা লম্বা চ্যাপ্টা মুখের মতো, কুমিরের মতো কুমির সদৃশ দেখতে যেই প্রাণীটা, সেটাই ঘড়িয়াল। হ্যাঁ, হ্যাঁ স্যার। কার আমি ঘুরিয়ে দেখেছি। হ্যাঁ, আমাদের আমাদের চিড়িয়াখানায় আছে, তাই না ঘড়িয়াল? Yes. আচ্ছা, কুমিরের মতো দেখতে, বাট কুমিরের মুখটা হয় হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল টাইপের, বাট ঘড়িয়ালের মুখটা ট্রায়াঙ্গেল হয় না। মাঝখানে চ্যাপ্টা হয়, আগায় একটু এরকম থাকে, তারপরে পিছনে থাকে মাথা। ঘুরিয়াল ছোট এই কুমির থেকে। হ্যাঁ, একটু একটু সাইজে ছোট। বড় ঘড়িয়ালও আছে, কুমিরের থেকেও বড় সাইজের ঘড়িয়াল আছে, যেগুলো অনেক বয়স সেগুলা।
তো তো বাংলাদেশে আরেকটি প্রধান নদী হচ্ছে মেঘনা। তাহলে আমরা কি পাইতেছি, পদ্মা নদীতে ইলিশ কিন্তু খুবই বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়, ঘড়িয়াল দেখতে কুমিরের মতো। যমুনাও একটা বড় নদী, এই নদীতে বাঘাইর নামের বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায়। বাঘের মাছ খাইছো তোমরা? আমি অনেক ছোট থাকতে একবার খাইছিলাম, অনেক বড় হয়, মানে সাইজে। হ্যাঁ, হ্যাঁ। স্যার বাঘ আবার মাছও হয়, বাঘ তো একটা বাঘ না, বাঘ না, বাঘ না, বাঘাইর। বাঘাই। এটা মাছের নাম, বাঘাইর। আহ, ওই বাঘের মতো একটু মোষ টোষ থাকে তো, এই জন্য। তো এবং মুখটা দেখতে ওই রকমই আর কি, একটু মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস দেখতে, কিন্তু বাস্তবে অতটা ডেঞ্জারাস না আর কি মাছটা। সো বাংলাদেশে আরেকটি প্রধান নদীর নাম হচ্ছে মেঘনা। মেঘনায় একসময় অনেক ডলফিন দেখা যেত। ঠিক আছে, অনেক আগের কথা বলতেছে, ডলফিন যখন দেখা যেত তখন আসলে আমাদের এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল বাংলাদেশে। এখন তো অনেক ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে গেছে সমুদ্র থেকে, তাই না? বা নদী আর থেকে। এখন শুনতে গেলে ব্লু হোয়েলের নামই শুনি না কোনো জায়গায়। হ্যাঁ, তো আমাদের ছোটবেলায় যা আমাদের শুনছিলাম। আমাদের এই যে করোনার মধ্যে একটা জিনিস খেয়াল করছো, বঙ্গোপসাগরে কিন্তু ডলফিন বেশি বেশি আসছে। কেন আসছে? কারণ মানুষ ওখানে যায় না, ওদেরকে জ্বালাতন করে না। ওদের তো একটা লাইফ আছে, তাই না? ওদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে। এখন ধরো দুই ডলফিন খেলতেছে, তুমি যায় একটাকে ধরে নিয়ে চলে আসছো, তো তাইলে তো ওই আরেকজন তো আর আসবে না তোমার কাছে কখনোই, তাই না? তো এই জিনিসটা আমাদের দেশে খুব করে, দেখা যায় যে জাল দিয়ে মানে যেই মাছ পায় সেটাকেই নিয়ে এসে বিক্রি করে দেয়। তো এই জিনিসটা আসলে করা উচিত না, এগুলো আসলে একটু মেনটেন করা উচিত। কারণ ওরাও তো আমাদের মতোই এক ধরনের প্রাণী, তাই না? আমরা যেমন সামাজিক প্রাণী, ওদেরও এখানে নিজস্ব একটা সমাজ ব্যবস্থা আছে। তো এই জিনিসটা আমাদের দেশে খুব কম প্র্যাকটিস করা হয়, এবং প্র্যাকটিসটা ওইভাবে আমরা করতে এখন এখন অনেকখানি সচেতন হয়েছি। বাট যেখানে সচেতনতাটা দরকার আসলে, সেটা হচ্ছে যে যারা এই ধরনের মাছগুলা ধরতে চায়, মানে যাদেরকে আমরা বলতে পারি মাঝি বা জেলে, তাদেরকে আসলে, হ্যাঁ, জেলে জেলে এবং মাঝি এই দুইজনকে সচেতন করতে হবে যে দেখো, সব মাছ তোমরা পাইলেই যে ধরে নিয়ে চলে আসবা তা না, কিছু কিছুগুলোকে ছেড়েও দিতে হয়। তো যেগুলো অপ্রাপ্তবয়স্ক সেগুলোকে ছেড়ে দিতে হয়। বা আর যদি হাঙর ধরে নিয়ে আসে? হাঙরও বিক্রি হয়ে যায় বাংলাদেশের মার্কেটে। হ্যাঁ, মানুষ হাঙরও কিনে নিয়ে যায়, হ্যাঁ। কবে দিই? হ্যাঁ, তো হাঙর মাছ খাচ্ছে না মানুষ। বাংলাদেশে কি? হ্যাঁ, তুমি চিটাগং এ হাঙর মাছের শুটকি অনেক বেশি দামি, লিটারেলি এমনি শুটকি থেকে। তো যাই হোক, মানে সাইজে বড় হয়, তো সাইজে বড় হয়, আর মানে এটার যে মাছের যে টেস্টটাও ভালো হয় সাধারণত, যেই মাছগুলো আর কি দেখতে ভয়ঙ্কর সেগুলা। স্যার আপনি খেয়েছেন? না, আমি খাই নাই কখনো, শুনেছি। আপনি জানেন কিভাবে? শুনেছি, শুনেছি। আমি চিটাগাং একবার আর এসেছি। যদি মেগালোডন আমি দেখেছি কিন্তু খাইনি এরকম, দেখেছি হাঙরের শুটকি দেখেছি আমি। মেগালোডন হ্যাঁ, কিনেছি কেন? হুম। তাইলে আমরা দেখি এখন বাংলাদেশে আরেকটি প্রধান নদী হচ্ছে মেঘনা। মেঘনায় একসময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, এবং সবগুলা নদীরই কিন্তু আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে কোথায়? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। একটা মজার নদী আছে, তার নাম হচ্ছে আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, এই নদীটার নাম হচ্ছে নাফ নদী। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। তো আমি কিছু কিছু নদী বললাম যেগুলা লেংথে বড় বা ডেপথে বেশি। আর হ্যাঁ, আমি কর্ণফুলী নদীও দেখে, হ্যাঁ, কর্ণফুলী নদী আমি দেখেছি। কর্ণফুলীর উপর দিয়ে যে ব্রিজটা আছে ওইটা দিয়েই তো তোমার পতেঙ্গা টতেঙ্গা এদিকে যাইতে হয়। বাট স্যার একটা কথা, যে সি স্যার বিচে পতেঙ্গা ছুটিতে মতেঙ্গা কি? গিয়েছিলাম, সেই সি বিচ পুরো হুম। খালি কই।
এত কষ্ট করে ফুটবলটা নিয়ে গেলাম খেলার জন্য। আমি তো একবার ফুটবল নিয়ে অনেক ছোট থাকতে, তোমাদের মতো থাকতে, এটা 2005 এর কথা বলতেছি, ফুটবল নিয়ে যে খেলতে গিয়ে পা মচকায় ফেলাইছিলাম বিচে, সি বিচে, পতেঙ্গা সি বিচে। স্যার আমিও। কারণ ওইখানে একটা মজার জিনিস হচ্ছে, আমি এটা খেয়ালই করতে পারি নাই যে তোমার জায়গায় জায়গায় তোমার মাটির যে লেভেলটা সেটা কিন্তু উঁচু নিচু, মানে এমন না যে দেখতে ফ্ল্যাট দেখা যায়, তো কিন্তু বাস্তবে ফ্ল্যাট না। হ্যাঁ, আরে প্রশ্নটা ভুলে গেলাম। প্রশ্নই ভুলে গেছো। আচ্ছা, বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার, আমার একটা বন্ধু কক্সবাজারে গিয়েছিল, ও ক্যাপ নিয়ে ছবি তুলতে গিয়ে ওর ক্যাপ পড়ে গিয়েছিল। আচ্ছা, না ওখানে অনেক বাতাস আসলে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি এরকম আহ মানে ফ্ল্যাট সারফেস দেখে ফুটবলে শট দিয়েছিলাম, কিন্তু সেই শট গিয়ে লেগেছিল পাথরে, লেগে আমার পা গেল মচকে, এই তো, এই হলো অবস্থা। তো আমার সাথে আমার কাজিনও খেলতেছিল, তখন ও ছোট ছিল। তো এরপরে হচ্ছে আহ তোমাদের একটা মজার নদী আছে যেটার নাম হচ্ছে আত্রাই, যেটা কি করছে, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার ভারত থেকে বাংলাদেশে ফিরে আসছে। আসার পরে এইটা আসলে মজা করে রাইটার লিখছে যে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করা যে নদীটা আছে, সেই নদীটার নাম হচ্ছে নাফ নদী, ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদী বেশ খরস্রোতা, কর্ণফুলী নদী কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খরস্রোতা একটা নদী। এবং বাংলাদেশে আরেকটি নদীর নাম হচ্ছে হালদা নদী। এই নদীর মা মাছের কাছে খুব প্রিয়, ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিন্তু কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে, যেমন হরিণটানা, তারপরে বলেশ্বর, ঈশ্বর, নীলকমল, নীলকমল এই রকম নদীগুলা কিন্তু বন ও জঙ্গলের বন জঙ্গলের ভিতর দিয়ে গেছে। এগুলো, এই নদীগুলো দেখতে অনেকটা ইউরোপিয়ান নদীর মতো লাগে, কারণ ইউরোপের নদীগুলো যেটা হয় যে বন জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু নদীগুলো থাকে সাধারণত। তো এগুলো ঠিক এরকমই। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো এই নদী সাপের মতো পেঁচানো একটা নদী আছে, একটা নদী। তার নাম হচ্ছে আপনি কি সোমেশ্বরী। কথা বলছেন? হ্যাঁ, সোমেশ্বর সোমেশ্বর। সোমেশ্বরী, সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। তারপরে হচ্ছে পিয়াইন আরেক নদী, এটা আমি প্রথম শুনলাম, এই নদীর নাম আমি আজকেই প্রথম শুনলাম, পিয়াইন, সত্যি। আহ পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি, যে পাথর এবং বালুকণা সেটা কিন্তু নিয়ে আসতেছে তারা ধুয়ে। এবং এই নদীগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশ এত ফার্টাইল হতো না, মানে এত উর্বর হতো না, কারণ এই নদীগুলাই কিন্তু ভারত থেকে পলি বয়ে বয়ে আমাদের দেশে নিয়ে আসে, এবং নিয়ে এসে আমাদের যে ল্যান্ড গুলো আছে সেগুলোকে ফার্টাইল করে। সো নদীগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে। আমাদের মানে এই যে বুড়িগঙ্গার অবস্থা দেখো, নামাই যায় না গন্ধে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলি, নদীকে নোংরা করছি। দেখো, পলিথিন ফেললে কিন্তু সেই জিনিসটা কিন্তু কখনোই পচবে না, সেটা কিন্তু নদীতে থেকে যাবে। সেটা যেমন ডেঞ্জারাস ওই নদীটাতে বসবাস করা প্রাণীগুলোর জন্য, হ্যাঁ, মাছগুলোর জন্য। হ্যাঁ স্যার। এই মাছগুলা যদি ওইসব খেয়ে ফেলা পরে সেই মাছগুলা ক্ষতি হয়ে মাছগুলা মারা যাবে, মারাও যাবে। মারা যাবে, হ্যাঁ, মারা যাবে, নির্ঘাত মারা যাবে, কারণ পরে তো আর কিছু খেতে পারবে না। ধরো একটা পলিথিনের টুকরাই একটা মাছ খেয়ে ফেললো, গিলে ফেললো, তো ওইটা তো পেট থেকে বের করার মতো অপশনস নাই, ওদের তো আর ডাক্তার নাই, তাই না, বা আইসিইউ নাই যে নিয়ে গেল মাছকে অপারেশন করে বের করে আবার সুস্থ করে তুললো, না, এরকম তো নাই। সো সেক্ষেত্রে ওদের নির্ভর করতে হয় হচ্ছে ওরা পেট পরিষ্কার করা একটা সিস্টেমে, যে সিস্টেমটাতে ওরা পানি গিলে, অনেকখানি গিলে আবার বের করে দেয়, জাবর কাটার মতো আর কি, গরু যেভাবে জাবর কাটে। স্যার, কাপড় কি হ্যাঁ, হ্যাঁ, স্যার, কাপড় কি হ্যাঁ। এখন
আমরা যে এই যে নদীগুলো নোংরা করতেছি, ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লা কালো হয়ে গেছে, ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই, আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচালে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে, নদী বাঁচালে আমরা বাঁচবো, বাংলাদেশ বাঁচবে, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাহলে এখানে আমরা কি কি শব্দ শিখলাম? প্রথমে শিখলাম আমরা হচ্ছে স্রোত, এর মানে হচ্ছে পানির আর প্রবাহ। প্রবাহ। হ্যাঁ, দ্য স্যার ফ্লো অফ এখানে ওয়াটার। স্রোত বানান ভুল হয়েছে না? হ্যাঁ, এখানে স্রোত বানান ভুল হয়েছে না? তো সঠিক স্রোত বানান কি তাহলে? ভুল না তো? লেট মি সি স্যার। স্যার তাহলে বেশি হবে না? আলবস রফালা ওকার না, স্রোত তো দন্তাস, 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 রফালা ওকার, স্রোত বানান ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে স্রোত বানান, স্রোত বানান ঠিক আছে এখানে। স্রোত পানির প্রবাহ, দ্য ফ্লো অফ ওয়াটার। এবার আসো খরস্রোতা কি জিনিস। খরস্রোতা হচ্ছে যে এই যে পানির ফ্লোটা হচ্ছে স্রোত, এইটা যদি অনেক জোরে আসে বা অনেক তাড়াতাড়ি হয় তাহলে এটাকে খরস্রোতা বলি আমরা। তাহলে কি, স্রোত যেটা অনেক জোরে আসবে এবং অনেক আহ অনেক স্রোত হবে যেখানে, সেটাকে আমরা কি বলবো? খরস্রোতা। এবার দূষিত, দূষিত মানে তো নষ্ট, আমরা জানি। আমরা তো যেটা নষ্ট হয়ে যায় সেটা বলি যে দূষিত হয়ে গেছে, খাবারটা দূষিত হয়ে গেছে, পানি দূষিত হয়ে গেছে, বায়ু দূষিত হয়ে গেছে, বাংলাদেশে সবই দূষিত হয়ে গেছে, ফিল্টার করতে হবে সবগুলা। হ্যাঁ, তো এসব হ্যাঁ, যদি দূষিত হয়ে যায় তাহলে এভাবে গ্লোবাল ওয়ার্মিং ও বাড়তে থাকে। হ্যাঁ, এই জন্য তো বাংলাদেশ এখন একটা মানে মোটামুটি মাইক্রোওয়েভেনের মতো গরম। বুঝাই তো যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং কি পরিমাণ যাইতেছে আমাদের উপর দিয়ে, কি পরিমাণ গরম না এখন। সো ডলফিন, ডলফিন হচ্ছে তিমি জাতীয় জলজ প্রাণী, কিন্তু দেখো ডলফিনকে কিন্তু ট্রেনিং দেওয়া যায় অনেক অনেক ভাবে। সো অনেক জায়গায় দেখবা যে ডলফিন ড্যান্স দেখাইতেছে চিড়িয়াখানা গুলাতে বা বাইরে, এটা হয় অ্যাক্রোব্যাটিক বলে। সো ডলফিন দিয়ে বিভিন্ন রকম অ্যাক্রোব্যাটিক করা হয়। তাহলে ডলফিন কি জিনিস? তিমি জাতীয় জলজ প্রাণী। এবার আসো বিখ্যাত। বিখ্যাত শব্দের অর্থ হলো নাম করা, মানে যাকে সবাই চিনে, তাই না? তো যে নাম করা বা যাকে সবাই চেনে তাকে আমরা কি বলতে পারি? বিখ্যাত বলতে পারি। এবার এখানে দেখো 5টা শব্দ দেওয়া আছে, যেটা দিয়ে তোমাকে বাক্য বানাইতে হবে। এই বাক্যগুলা কিন্তু এই যে গল্পের ভিতরে আছে, গল্পের ভিতরে কিন্তু এই বাক্যগুলা আছে। এই যে গল্পটা পড়লাম না আমরা, এই গল্পের ভিতরে আছে এই বাক্যটা। যেমন একে বেঁকে, একে বেঁকে নদী, হ্যাঁ নদী একে বেঁকে চলে গেছে, তাই না? এখানে তো আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আমরা লিখবো। স্যার এটা কি? স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার আমরা কি বইতে লিখবো? না না, বইতে লিখবো না, খাতাতে লিখবো। বইতে লিখলে তো তাহলে ওই যে নদী দূষণের মতো অবস্থা হয়ে যাবে। নদীর পানি যেমন, বুড়িগঙ্গার পানি যেমন কালো হয়ে গেছে, ওরকম হয়ে যাবে, বইও তখন কালো হয়ে যাবে। বাংলা খাতায়? হ্যাঁ, বাংলা খাতায়। স্যার হ্যাঁ স্যার, আমরা কি লিখবো? এই যে বাক্য লিখবো স্যার, স্যার এই শব্দগুলা ইউজ করে বাক্য বাক্য লিখবো। বানাই। স্যার নিজে নিজে বানাবো? হ্যাঁ, যেমন এক্সাম্পল, একে বেঁকে, নদী একে বেঁকে চলে, স্রোত, আহ বলা যেতে পারে এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রতে অনেক স্রোত। হ্যাঁ, শান্ত। স্যার আপনি তো বলে দিচ্ছে। আমি এক্সাম্পল বলতেছি, এক্সাম্পল। আমি এক্সাম্পল তো বলা লাগবে, উদাহরণ বলা লাগবে না যে এইভাবে লিখলে ভালো হয়। আমি তো জানি না এই গল্পের ভিতরে কোথায় কি 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 আছে, এই শব্দগুলা সবগুলাই গল্পের ভিতরে আছে।
হ্যাঁ স্যার বলতে পারি একটু একটু অন্যরা লিখতেছে তো হ্যাঁ স্রোতের পর কি স্রোতের পরে শান্ত শান্তর পর শান্তর পর শখ সব হ্যাঁ শখ 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 কি জিনিস হবি 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 হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হবি আমি শান্তি লিখতে পারি। না শান্তি লেখা যাবে না শান্ত শান্তই শান্ত উম, স্নিগ্ধ শান্ত ছেলে স্যার What হ্যাঁ does শান্ত mean? শান্ত মিন্স কোয়াইট জেন্টেল কম Quiet and chill. হ্যাঁ I have done স্যার বলতে পারি স্যার আরে বলতে পারি সাদিয়া একটু 1 মিনিট বাকিরা একটু লিখুক এক মিনিট স্যার 10 সেকেন্ডে শক্তি এরপরে হচ্ছে শক্তি পাওয়ার স্যার হ্যাঁ স্যার 10 সেকেন্ডে 1 মিনিট তো খুবই টাইম হ্যাঁ আপনি তো বলেছেন হ্যাঁ 1 মিনিট সমস্যা নাই তো 1 মিনিট সেকেন্ড 60 এখনই শেষ 60 সেকেন্ড 1 থেকে 60 হ্যাঁ এক থেকে এক 1 থেকে 60 পর্যন্ত মানে 1 থেকে 60 পর্যন্ত গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ 1 2 আমার ডিজে 4 5 6 7 Can 8 you 9 leave? 10 11 12 আচ্ছা শেষ শেষ তাহলে আমরা একটু মিলে নেই একজন একজন করে শুনি প্রথমে মুনতাকিম স্যার আমার লেখা হয়নি। শেষ হয় নাই শেষ হয়েছে জানি কার সাদিয়া হ্যাঁ বলি একটা একটা করে প্রথমে একে বেকে একে বেঁকে কিছু নদী একে বেঁকে চলে স্রোত কিছু নদীর স্রোত বেশি আচ্ছা শান্ত কিছু নদী শান্ত শখ আমার শখ ডাক্তার হওয়া শক্তি ছোট ছোট নদীরও কি শক্তি আছে হ্যাঁ এইটা বইয়ে ছিল তাই না এইটা বইয়ে স্যার হ্যাঁ স্যার সভ্য কি? স্যার আর 5 মিনিট সময় দেন কোনটা শক্তি 5 সভ্য মিনিট শখ 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 হবি এক হবি মিনিট দিতে পারবো 1 মিনিট শখ 5 মিনিট 1 মিনিট করে শুনেন আচ্ছা আমার ঠিক আমার শখ বাগান করা মাই হবি ইজ গার্ডেনিং শখ মাই হবি ইজ স্যার আমি কি লিখতে পারবো? আমার শখ ফুটবল খেলা। হ্যাঁ লিখতে পারবে আনাম আমার আমার শখও কিন্তু ফুটবল খেলা আমরা একদিন খেলবো অনলাইনে ফুটবল খেলা যাবে না অফলাইনে খেলতে হবে অফলাইনে কি হবে আপনার বাসা কোথায় আহানাম বাসা কোথায় আহানাফের বাসা কোথায় আহানাম জাহিনের বাসা কোথায় আমরা 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 সবাই আমরা এই আমি যে বাসায় আমরা যারা ছেলেরা আছি আমরা স্টেডিয়ামে চলে যাব ফুটবল খেলতে সমস্যা নেই তাহলে আমরা এখানে বসে বসে খেলবো টেনিস হ্যাঁ আমি আহানা কি বলি আমি সাদিয়া তারপরে রুদাইরা আর নুসাদ সাদাত না না তোমাদেরকেও নিয়ে যাব আমাদের লাগবে না সাপোর্টার লাগবে না স্যার আমরা ফুটবল খেলতে পারবো হ্যাঁ কিভাবে স্যার আমরা ফুটবল সবাই কিভাবে সবাই সবকিছুই খেলতে পারবে আমি কিভাবে আমি তোমার যখন তোমার রাশিয়াতে স্কুলে পড়াতাম ওখানে মেয়েরা ফুটবল ছেলেদের থেকে ভালো খেলতো হ্যাঁ তো একদম মেয়েদেরকে গ্রেড মারবে হ্যাঁ লিটারালি মানে আমি যদি তোমাদেরকে বলি যে এই ম্যাচের যেই ফলাফল ছিল মেয়েরা ছিল 3 গোল দিয়ে স্যার আর ছেলেরা 2টা 1 গোলে স্যার হ্যাঁ ছেলেদের অবশ্য ফুটবল আমি আমাদের এদের থেকে এমনিতেও 8 গুণ বেশি স্যার হ্যাঁ স্যার ছেলেদের ফুটবল অনেক ডেঞ্জারাস আচ্ছা স্লাইড ট্যাকল রোনালদোকে ডাকেন ওয়াও স্যার ছেলেদের ফুটবলে ম্যাচ মুনতাকিম স্যার আমরা স্টেডিয়ামে যে কি করব
হাততালি দিবা? খেলা আর কি? এটাই এটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে যদি হাততালি দিতে দিতে মানে হরান হয়ে যাও, তখন মাঠে এসে নামবা, নেমে ফুটবলে 2টা কিক দিয়ে যাবা। স্যার আমরা তো তাহলে খুব দুঃখিত। না, দুঃখিত কি, এমনিতে তো এমনিতে তো বাংলাদেশে যেভাবে খেলে ফুটবল, ফুটবল রেখে পায়ে লাগতে হয় বেশি। স্যার আমি শক্তিতে কি লিখতে পারি? শক্তিতে হচ্ছে ছোট ছোট নদীর কতই না শক্তি, এই যেখানে লেখা আছে। নদীরও শক্তি আছে। হ্যাঁ, স্যার কি? আমরা যদি তালে দিতে দিতে থাকি, যখন আমরা যখন ক্লান্ত হয়ে যাবো, তখন যদি আমরা কিক দিয়ে যাই, তখন হুম। তাহলে আমাদের পা যদি ব্যথা হয়ে যায়, তখন আমাদেরকে ইয়ে হসপিটালে নিয়ে যাবে? অ্যাম্বুলেন্স ডেকে আনবা, সমস্যাটা কি? না, অ্যাম্বুলেন্স না, প্যারামেডিক থাকে না ফুটবল খেলার সময়, ওদের কাছে দিয়ে দিব, ওরা নিয়ে চলে যাবে তোমাদেরকে। স্যার আমরা মেয়েরা যদি ফুটবল খেলি তাহলে আমরা অনেক ব্যথা পাবো ছেলেদের সাথে। না না, এটা ভুল ধারণা, মেয়েরা অনেক ভালো ফুটবল খেলে। তুমি তাও ছেলেদের বাংলাদেশে লাইট বাংলাদেশে বাংলাদেশের নারী ফুটবল দল পুরুষ ফুটবল দলের থেকে বেশি অ্যাচিভমেন্ট। তাও ছেলেদের স্লাইড ট্যাকেল আর ট্যাকেল একদম আরো ডেঞ্জারাস। আমরা 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 আমার আমরা নেপালের কাছেও হারি, একটা মানে হারও বেঁচে ছেলেরা। নেপাল একটা টিম, তাদের কাছেও হেরে যায়। আর আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম আরবি, ও বড় ভাইয়াদেরকেও ট্যাকেল মারে ফুটবলে। হুম। স্যার না, আমি প্র্যাকটিস ট্যাকেল। ছোট মানে যারা আমি এত সাইডে, বলতে পারি যে বড় ভাইরা জোরে জোরে মেরেও আমাকে দামাতে পারে না, আর বল উড়ে উড়ে হাতে লেগে অন্য ডাইরেকশনে চলে যায়। ফুটবলে কিন্তু সাইজ ম্যাটার করে না, মানে যত ছোটখাটো হবে তত বেশি যে অ্যাডভান্টেজ হবে, বা লম্বা হলে অ্যাডভান্টেজ হবে, ব্যাপারটা তা না। স্যার হুম। আপনারা যখন ফুটবল খেলবে, তখন ওইদিকে তো বড় একটা ইয়ে আমার থাকবে, বাসার উপরে একটা কাপ আছে। বসবে। আমরা চারজনই তো, দেখতে ভালো লাগবে না তো, সবাই তো আসে দরকার। না, ওইটাই তো, আমরা আমরা ফুটবল খেলবো আমাদের মতো করে, ফিফার মতো করে না। বল পেলেই শট। স্যার তাহলে আমি আমার কম্পিউটার নিয়ে আসবো, তাহলে ওখানে ফিফা খেলবো। কিভাবে? ক্যামেরা লাগবে একটা ম্যাচের জন্য, ফায়ার ম্যাচ। না, ফিফাতে তো জয়স্টিক লাগবে 2টা, তোমাদের 2টা দল হয়ে বা আর 2টা। কি টিম হবে? কোন টিম হবে? আর্জেন্টিনা আর ব্রাজিল। হুম। আমি একবার আমার কাজিনের সাথে ফিফা খেলতে গিয়ে আমাদের মানে স্কোর হয়েছিল এরকম 37/40। ও আমাকে 40টা গোল দিছে, আমি ওকে 37টা গোল দিয়েছিলাম। তো এই স্যার এই এখানে হচ্ছে অবস্থা। একটা এতক্ষণে হ্যাঁ, তার মানে তবে তবে বেশি ওয়ান করেছে। টিমের নাম 1000 পেতেন না, আমি এতক্ষণে টিমের নাম বলা 10,000 যাবে না, টিমের নাম বলা যাবে না, ইটালি বাই জার্মানি খেলা ছিল। স্যার তাহলে আর্জেন্টিনাকে ইতালি ছিলেন। হবে। হ্যাঁ, আমি জার্মানি ছিলাম। জার্মানি ভার্সেস ব্রাজিল। 7 একটা কিক দিলে উড়ে চলে যায়। স্যার আপনি আর্জেন্টিনা আর ব্রাজিল। আমি আর্জেন্টিনাও না, ব্রাজিলও না, আমি জার্মানি বাংলাদেশ আপনি। পর্তুগাল। জার্মানি সাপোর্ট করি, পর্তুগালকে পছন্দ করি কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো আছে সেখানে। আপনি পছন্দ করি। স্যার আমি মেসি। রোনালদো কিভাবে জানি করে এটা। স্যার আমি মেসি। না, মেসি তো আসলে ব্রিলিয়ান্ট প্লেয়ার, এটা তো অবিসন্দেহে। Cristiano Ronaldo is the best player in the world. স্টাইলিশ প্লেয়ার। রোনালদোস ফার্স্ট ব্রো। নেইমার বেস্ট প্লেয়ার হইতে গেছিল, কিন্তু পাগল হয়ে গেছে। নেইমারের এখন এটা কমে গেছে একটু, মানে বা যেই আগের যে অবস্থা ছিল সেটা থেকে কমে গেছে। স্কিলটা অনেক কমে একবারে পানি শুকায় মতো আছে। বার্সেলোনার নেইমার আরো ভালো ছিল। দেখা পায়। হুম। আর একবার মনে আছে যে মেসি আর ইয়ের সাথে ইয়ে হয়েছিল, কি বলে? হ্যাঁ, মেসি, নেইমার, সুয়ারেস।
মেসি আর নেইমার যে একসাথে হয়েছিল, তারপরে মেসি জিতেছে আর নেইমার কাঁদছিল। আচ্ছা 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 মেসি, নেইমার, সুয়ারেস, এমএসএন। আচ্ছা, এখন দেখি, এখন আমরা এই যে যে 39 পেজ আছে, এই 39 পেজের এইগুলা একটু একবার দেখে নেই, ঠিক আছে? আমাদেরকে কিন্তু রাইট অ্যান্সার গুলো জানতে হবে। ছোট নদী কোনটা এখানে? ধানতারা। হিমালয়, হিমালয় পর্বতে জন্ম কার? পদ্মা নদীর। পদ্মা নদী। পদ্মা নদীর জন্ম হিমালয় পর্বতে। বাংলাদেশ এবং মায়ানমারকে ভাগ করেছে নাফ নদী। প্রতিবেশী প্রতিবেশী দেশকে দেখার শখ কার ছিল? আত্রাই। আত্রাই নদীর। আত্রাই নদী। হ্যাঁ, আত্রাই নদী। তাহলে এইটা শেষ আমাদের। স্যার এখন কয়টা বাজে দাঁড়া দেখি তো। আমরা এই যে বিজিএস পড়বো একটু। হ্যাঁ, এইটা করব আমরা এখন। প্রথমে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বিজিএস পড়ার আগে এটা পড়ি আগে। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কে? পদ্মা নদী। পদ্মা নদী। তাহলে এগুলাকে কিভাবে লিখতে হবে? 1 2 3 4 4 5 5 6। 6। তাহলে 1 নাম্বারটা হচ্ছে এই যে এখানে পদ্মা নদী, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে বঙ্গোপসাগরে মিশেছে কে? মেঘনা নদী। মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম? কর্ণফুলী। কর্ণফুলী। মা মাছেরা ডিম ছাড়ে কোথায়? সোমেশ্বরীতে না? হ্যাঁ, হালদা নদী। হালদা নদী। হালদা নদী। সাপের মতো পেঁচিয়ে চলেছে কোনটা? সোমেশ্বরী। সমাসী। সোমেশ্বরী, সোমেশ্বর না, সোমেশ্বরী। হ্যাঁ, ছোট বড় পাথর বয়ে আনে কে? পিয়ার নদী। পিয়ার নদী। আচ্ছা, কোন কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা। পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। পদ্মা। তারপরে হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে চলেছে? সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে হরিণটানা নদী। স্যার, হ্যাঁ, আমাদের গ্রাম হচ্ছে বিক্রমপুর। ওই বিক্রমপুরে মিষ্টি একটু খাবো। দূরে গেলেই পদ্মা নদী দেখা যায়। হ্যাঁ, মিষ্টি খাবো আমি। বিক্রমপুরে বিখ্যাত হচ্ছে মিষ্টি। মিষ্টিও আপনি ছিলাম আমরা। আমি মিষ্টি খেয়েছি, অনেক মজা। আমিও গেছিলাম। ওই যে তোমাদের একটা স্পিড বোট ঘাট আছে না, যেখান থেকে স্পিড বোটে উঠে আমরা Yes, sir. ইলিশ টিলিশ খেয়ে স্পিড বোটে উঠে ঘুরে, অনেক আগে, সেটা 2015 বা 14 এর কথা বলতেছি। আল্লাহ, এত আগে হ্যাঁ, আগে। গেছেন, এখন আর যাননি? না। স্যার, আপনি বিজিএস পড়াবেন স্যার, কখন? আমি 3 নাম্বারটার পরে। উত্তর বলে দিব। কোন নদীর পানি ময়লা? এটা বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুড়িগঙ্গা। তাহলে এইটা আমাদের কিন্তু শেষ। 3টা বড় নদী এবং ছোট নদীর নাম লিখো। 3টি বড় নদী ও 3টি ছোট নদীর নাম লিখি। হ্যাঁ, তাইলে আমাদের, চলো আমরা বিজিএস পড়ি একটু। বিজিএস এ কোন পর্যন্ত হয়েছে? স্যার, আমি পেজ নাম্বার দেখে বলছি। হ্যাঁ হ্যাঁ, এখন সিলেবাস রিভিশন। রিভিশন মানে বিজিএস শেষ? ইয়েস স্যার। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6 দা সিলেবাস। ওয়েট স্যার, আপনি কি এখন থেকে বিজিএস পড়াবেন? চ্যাপ্টার 6 এ পেজ নাম্বার কত? 60। স্যার, 60। হুম হুম স্যার, 50। করার জন্য 50। এই স্যার,
চলে It's যাচ্ছে। 52. Sir, it's 52. এই যে পাইছি পাওয়া গেছে। Yes, sir, it's 50. বাংলাদেশ অন দ্য ম্যাপ অফ, হ্যাঁ 45 এগুলো করানো হয়নি। আচ্ছা তাহলে আমরা একটু আগে থেকে আমরা 50, আচ্ছা 48 একটু 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 স্যার একটু কি স্যার একটু চ্যাপ্টারটা একটু দেখতে চাই, দেখে নিই আমরা- আগে। কি একটু 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 সাইলেন্ট থাকি, কারণ আহ, চারদিক দিয়ে বললে তো Okay. ঢুকে যাবে না। আহ, আমরা স্যার, একটু এটা করেছি এটা করেছি, ইয়েস স্যার এইটা করি নাই, তাই না? Yes, sir. ইয়েস স্যার করেছি। না স্যার করেছি করেছি। স্যার আচ্ছা। করেছি Bangladesh on the map of Asia. জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, ডাইভার্সিটিও শেষ তারপর অ্যান্টার্কটিকাতে প্রথমে ওইটাও শেষ আচ্ছা মুনতাকিম, Sir, President 46, কত? 48 48 এর এ নাম্বারটা এখনো হয়নি। এই যে এটা, Yes, sir. okay, let us read the topic and write down the names of the continents of the- from continents from the smallest to largest, মানে সবচাইতে ছোট কন্টিনেন্ট থেকে সবচাইতে বড় কন্টিনেন্ট পর্যন্ত তোমাকে লিখতে হবে, স্মলেস্ট টু লার্জেস্ট। তাহলে সবচাইতে স্মলেস্ট হচ্ছে অস্ট্রেলিয়া, Oceania. ওশানিয়া, অস্ট্রেলিয়া এন্ড ওশানিয়া, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে তার থেকে একটু বড় হচ্ছে ইউরোপ, তার থেকে একটু বড় হচ্ছে অ্যান্টার্কটিকা। অনেকের ধারণা আছে অ্যান্টার্কটিকা অনেক ছোট, আসলে অ্যান্টার্কটিকা কিন্তু ছোট না। Asia number 1. হ্যাঁ, এশিয়া নাম্বার 1 তো হবে, এশিয়াতেই সবচাইতে বেশি পিপল থাকে, সবচাইতে বেশি মানুষ থাকে এশিয়াতে। Most populated. হ্যাঁ, মোস্ট ডেন্সলি পপুলেটেড, খালি পপুলেটেড না। স্যার ফোন নাম্বার এখানে হুম, তারপরে সাউথ আমেরিকা একটুখানি বড়, নর্থ আমেরিকা তার থেকে বড়, তারপরে আফ্রিকা বিশাল বড়, এশিয়া তার থেকে বড়। কোন কোন জিনিসগুলো? আপনি কি এখন থেকে অনেক বড়। ক্লাস নেবেন হ্যাঁ, তাইলে এখানে তোমার এশিয়াতে কি কি আছে আমাদেরকে একটু জানতে হবে। এশিয়াতে আছে হচ্ছে লার্জেস্ট কন্টিনেন্ট, এটা এশিয়া। তারপরে মাউন্ট এভারেস্ট আছে, দ্য হাইয়েস্ট মাউন্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ সিচুয়েটেড ইন দিস কন্টিনেন্ট, এই কন্টিনেন্টেই কিন্তু অবস্থিত। তাহলে এটা কোথায় অবস্থিত? নেপাল আর ইন্ডিয়া, দুই দেশের মাঝখানে, না? স্যার আই হ্যাভ রান আর এটা স্যার আমাদেরকে এটা স্কুলেও করিয়েছে আমি এটা খাতায় লিখেছি আচ্ছা, তারপরে বি নাম্বারটা হয়েছে লেট আস রাইট দ্য নেম অফ দ্য কন্টিনেন্ট। Yes, sir. তো হয়েছে। সবাই মাত্র এই নাম্বারটা বাকি। আচ্ছা, এই নাম্বারটা তো আমরা করলাম এই মাত্র। A number to let's start mark Bangladesh on the lamp of Asia. হুম, এখন তাহলে বাংলাদেশ, আমরা এটা পড়ি, আমরা নতুন একটা পড়ি, একটু চুপ করে শুনি প্রথমে, তারপরে আমরা একটা একটা করে অ্যান্সার বাইর করতেছি। হ্যাঁ, বাংলাদেশ অন দ্য ম্যাপ অফ এশিয়া। দেখো আমাদের দেশটাকে কিন্তু এমনিতে নামে হয়তো বা চিনে, কিন্তু এটা কিন্তু যখন ম্যাপে দেখা যায় এশিয়ার, তখন কিন্তু খুঁজে পাওয়াটা খুব কষ্ট। কারণ কি? কারণ অনেক ছোট একটা দেশ। সো এশিয়া is the largest continent in the world. Bangladesh is situated in Asia. We can see a green colored country in the lower part of the map of Asia. This country is our স্যার আমাদের মিস আগে আমাদেরকে একজন একজন করে আমাদের পড়াইতো আচ্ছা, আমি একটু পড়ি, যেহেতু আজকে প্রথম ক্লাস আমার সাথে, আমিও পড়তে দিব, কিন্তু প্রথম ক্লাস যেহেতু সেহেতু পিডিএফ কিছু করবেন হ্যাঁ, প্রথম ক্লাস যেহেতু সেহেতু তোমাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, একটু শুনো মনোযোগ দিয়ে, তাহলে হচ্ছে লাভ হবে একটু। সেটা হচ্ছে যে দিস কান্ট্রি ইজ আওয়ার বিলাভেড মাদারল্যান্ড বাংলাদেশ। এখন এই জায়গাটাতে দেখো, এটা কিন্তু পুরোপুরি এশিয়ার একটা ম্যাপ দেওয়া আছে, যেখানে জাপান থেকে শুরু, তুরস্ক পর্যন্ত শেষ, টার্কি পর্যন্ত এন্ড। তো এখন টার্কিকে কেন এই এশিয়ার মধ্যে দেখানো হইলো? কারণ টার্কি তো ইউরোপের কান্ট্রি না, এটা হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি।
এর অর্ধেকটা ইউরোপে পড়ছে, অর্ধেকটা পড়ছে এশিয়ায়। সো ওই এখন ছোট ওই ছোট ল্যান্ড ইউরোপের। হুম খুবই ছোট। ইস্তাম্বুল ইস্তাম্বুল শহরটার একটা অংশ হচ্ছে ইউরোপের কাছাকাছি। আচ্ছা এইটা কত ছোট বাংলাদেশ, কত হ্যাঁ ছোট। হ্যাঁ সেটাই আমি বলতেছি যে চায়না হচ্ছে সবার চেয়ে বড়, অনেক বড় চায়না হচ্ছে সবার চেয়ে বড়, তাইওয়ান আরো ছোট। রাশিয়া আরো বড়। না চায়না সবার চেয়ে বড়। রাশিয়া এখানে নাই তো। রাশিয়া তো এশিয়ান না, রাশিয়া তো ইউরেশিয়া, ইউরোপের মধ্যে। রাশিয়া তো ছোট, এখানে চায়না সবার চেয়ে বড়। হ্যাঁ চায়না এখানে হচ্ছে ইন্ডিয়া, মঙ্গোলিয়া, জাপান তিনটা মিলে হচ্ছে চায়না। ওইদিকে আছে ইস্ট মঙ্গোলিয়া, তুর্কিস্তান। চায়না, ও ইন্ডিয়ার পর হচ্ছে পাকিস্তান। ইন্ডিয়ার পরে হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানরা আমাদের সাথে যুদ্ধ করেছে। পাকিস্তানের আগে সৌদি আরব। পাকিস্তানের আগে সৌদি আরব না, পাকিস্তানের আগে আফগানিস্তান, তার আগে ইরান, তারপরে সৌদি আরব। তারপরে ইরাক, তারপরে সৌদি। হুম। তাহলে তাহলে and বাংলা হ্যাঁ বিজেএস এন্ড বাংলা। তাইলে দেখো এই যে এই দুষ্ট কান্ট্রিটা ইরান, এটা কত কাছে আমাদের। ইয়েস স্যার। আর স্যার পাকিস্তানিও তো খুবই দুষ্ট একটা কান্ট্রি, দুষ্ট একটা কান্ট্রি। পাকিস্তানও তো একটা দুষ্ট একটা কান্ট্রি। হুম হ্যাঁ স্যার। স্যার কিং জং এর নর্থ কোরিয়া কই? নর্থ কোরিয়া তো এখানে দেয় নাই, মানে স্যার ম্যাপে। দিছে, নর্থ কোরিয়া দিছে। নাম শুনিনি, নাম শুনি, নট নেম ইয়েট। নর্থ কোরিয়া এই যে এখানে, এই যে এই যে সাউথ 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 দেখতেছো না, তোমার স্যাফরন কালার, এইটার উপরেই নর্থ, লাল কালারের জাপানের কালারের যেটা, ওইটা নর্থ কোরিয়া। ও স্যার, চায়নার পর তারপরে যে মন্ডোলিয়ার পর যে একটা গ্রিন কালার, ওটা কি? মঙ্গোলিয়া চায়নারই তো একটা অংশ। ইস্ট তুর্কিস্তান। এইটা হচ্ছে আই গেস এইটা তাজিক আর তুর্কিস্তান টাইপের কিছু একটা, তাজিকিস্তান কি? হবে তো। স্যার হুম। না স্যার, তাজিকিস্তান না, এটা তো চীনেরই একটা অংশ। ইস্ট তুর্কিস্তান। স্যার ইন্ডিয়া আমাদের চেয়ে এত বড় কেন? ইন্ডিয়া আমাদের চেয়ে বড় কেন? যুদ্ধের সময় অনেক জায়গা নিয়ে চলে গেছে এই জন্য। আল্লাহ। পাকিস্তান আর ইন্ডিয়া, হাজার গুণ বড়। ইন্ডিয়া যুদ্ধ হয় কাশ্মীরে। হুম হাউ ব্যাড ইন্ডিয়া কাশ্মীর। যে আমাদেরকে হেল্প করলো, ওরা তো আমাদের পুরো জিনিস, আমাদের অংশটা তো দিয়ে গেল। এখন আমরা কি করব? এখন কিছু করতে হবে না, এখন জাস্ট পড়াশোনা করতে হবে তোমাদেরকে, ওয়ার্ল্ডে নাম করা হতে হবে তোমাদেরকে, যাতে ইন্ডিয়াকে মানুষ আর পাকিস্তান আর ইন্ডিয়ার একদম বাজে করে কাশ্মীর লাগবে। তোমাদেরকে নাম করতে হবে যাতে তোমাদেরকে দিয়ে বাংলাদেশকে চিনে, ঠিক আছে? স্যার টার্কি হচ্ছে একটা দেশ, বাট টার্কি তো একটা খাবারেরও নাম। হ্যাঁ এই জন্য হ্যাঁ, এই জন্য 2019-এ ওরা ওদের নামটা চেঞ্জ করছে এবং তুর্কিয়া নাম রাখছে ওরা, টার্কি থেকে তুর্কিয়া বলে এখন ওরা। তুর্কিয়া, ওকে। তুর্কিয়া। হুম ও কিন্তু এখানে তো এসওয়াতিনি ওদের কান্ট্রির নাম চেঞ্জ করছে, এসওয়াতিনি টু সোয়াজিল্যান্ড। হুম স্যার মায়ানমার তো আমাদের দেশের পাশেই না? হ্যাঁ এই যে বদমাইশ দেশটা, Enemy। স্যার কি? এই যে আরেকটা দুষ্ট দেশ ও মায়ানমার। হ্যাঁ, সবগুলো দুষ্ট দেশ আমাদের পাশেই কেন বুঝি না। স্যার হ্যাঁ। চায়না কি? স্যার চায়না এত বড় হইলো কেমনে? চায়না তো আরো বড় ছিল। এই তোমার যখন চেঙ্গিস খান তোমার রুল করতো মঙ্গোলিয়াতে, তখন মঙ্গল এম্পায়ার। হ্যাঁ মঙ্গল এম্পায়ার যখন ছিল চেঙ্গিস খানের, তখন চেঙ্গিস খান চাইতো যে হচ্ছে চায়নার অনেক জায়গাগুলো বা এই দিকে অনেক কিছু দখল করতে, কিন্তু ইন্টারনালি চায়না কিন্তু খুব একটা স্টেবল কান্ট্রি ছিল না।
তখন কি হইতো, চায়নার বিভিন্ন রকম জাতিগোষ্ঠী ছিল, এখনো আছে, এখনো হান জাতিগোষ্ঠী হচ্ছে চায়না নিয়ন্ত্রণ করে। তো এই হান জাতিগোষ্ঠী সহ আরো যেই জাতিগোষ্ঠীগুলো ছিল, হাজার হাজার জাতিগোষ্ঠী ছিল, এরা নিজেরা নিজেরা যুদ্ধ করত একসময়। স্যার জাতিগোষ্ঠী মানে কি? জাতিগোষ্ঠী মানে হচ্ছে যেমন আমরা বাংলাদেশি Nation. বাঙালি নেশন, সেইটা। We are a kind of nations like হ্যাঁ that. হ্যাঁ, ওই ধরো জাতিগোষ্ঠী বলতে আমরা বুঝাইব গারো, গারো সম্প্রদায় যারা আছে তারা কিন্তু একটা জাতিগোষ্ঠী। তারপরে হাজং, মারমা, এগুলো এক একটা জাতিগোষ্ঠী, এরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে এদেরকে। তারপরে নতুন একটা আসছে বম, বম উপজাতি, যারা ওই যে যারা স্বাধীনতার জন্য ট্রাই করতেছে। স্যার বঙ্গ জাতি কে? না, এটা উপজাতি এক ধরনের। কিং ডাইনাস্টি। হ্যাঁ, আচ্ছা স্যার, চীন ডাইনেস্টি ছিল, হান ডাইনেস্টি ছিল, এই ডাইনেস্টি গুলো চায়নাতে ছিল। তো প্রচুর অত্যাচার করতো ওইখানে চায়নাতে মানুষজনকে। এম্পায়ার অফ চায়না। Sir, হুম, হ্যাঁ। what is real China? Which country is real China? গল্প করছি। চায়নার একটা ব্যাপার আছে, চায়না হচ্ছে যে মেইনল্যান্ড চায়না, আর হচ্ছে যেইটা তাইওয়ান, সেটাকে বলা হয় রিপাবলিক অফ চায়না। স্যার আমাদের বাংলাদেশের অনেক কিছুতে মানে সব কিছুতে লেখে যে মেড ইন চায়না। স্যার কেন? কারণ আমাদের বাংলাদেশের অনেক ইভেন ব্যবসা। দ্য ওয়ার্ল্ড কাপ ইজ মেড ইন চায়না। হ্যাঁ, না, আমাদের বাংলাদেশের অনেক ইম্পোর্ট চায়না নির্ভর। কারণটা কি আমি তোমাকে বলি, আমরা তো আর চায়নাতে তো অনেক জিনিস, নতুন নতুন জিনিস হ্যাঁ, পাওয়া যায়। না, আমি জিনিসটা তোমাদেরকে বুঝাই। ব্যাপারটা হলো এরকম যে দেখো দেখো তুমি যদি আমেরিকা থেকে একটা কফির যে কাপ আছে, যেটা থার্মাল কাপ, সেটা কিনতে যাও, সেটা ধরো $100 to $150 একটার দাম হবে, একটা 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 ফ্লাক্সের দাম হবে। তো সেই জিনিসটাই তুমি, পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, Sir, এক US dollar equal to ম্যাথ শিখাচ্ছেন 199 টাকা। না না, আমি বুঝাইতেছি যে কেন চায়না, মেড ইন চায়না লেখা থাকে, বা আমাদের বাজারের সব প্রোডাক্টেই কেন চায়না, সেটা বলতেছি। কোনটা থাকে? তো সেইখানে এখন দেখো, যে মানুষটা, ধরো আমি বাংলাদেশি মানুষ, আমি কি 100 টাকা দিয়ে একটা ফ্লাক্স কিনবো, নাকি 100 টাকা দিয়ে 10টা ফ্লাক্স পাইলে সেটা কিনবো? 100 টাকা দিয়ে 10টা ফ্লাক্স পাইলে ওটা কিনবেন। হ্যাঁ, কিনে এনে তারপরে করবা। আমি ওই 10টা ফ্লাক্স এক একটা 100 টাকা করে বিক্রি করব, এটাই তো। Yes. তো এখন এইটা একমাত্র চায়নার দ্বারাই সম্ভব, মেড ইন চায়নার দ্বারাই সম্ভব। অন্য কোনো কান্ট্রি এই এই দামে তোমাকে প্রোডাক্ট দিতে পারবে না। আর স্যার চায়নার আমার যে মার্কেটটা, মেড ইন চায়না লেখা থাকে, এটা কি ফলস? না না, ফলস না, ওইটা আসলেই চায়নাতে তৈরি হয়েছে, ইম্পোর্ট হয়েছে আমাদের দেশে। ফলস হবে কেন? কিছু কিছু জিনিস, হ্যাঁ, Sir, give us example. হ্যাঁ, ইট ওয়াজ অ্যান এক্সাম্পল। আবার কিছু কিছু জিনিস থাকে যেগুলা তুমি মেড ইন চায়না কখনোই পাবা না, সেটা হচ্ছে এই যে সলিড স্টেট প্রোডাক্ট গুলা, যেমন কম্পিউটার হার্ডওয়্যার, মেড ইন তাইওয়ান পাবা তুমি সেখানে। কারণ এইটা ওই তাইওয়ান তৈরি করে, চায়না শুধু সিলিকন তৈরি করে, যার কারণে হচ্ছে এই জিনিসগুলো। আর হ্যাঁ স্যার, একটা চাইনিজ এয়ারলাইন আছে যে তাইওয়ানের থেকে হইছে, চাইনা এয়ারলাইন্স কার্গো। হ্যাঁ, আমি একটা চাইনিজ এয়ারলাইন্স এর নাম জানি, সেটা হচ্ছে সাউদার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স। স্যার জানি, স্যার আমি আমি একটা জানি লাইভ জানি দেখেছি, এখানে লেখা মেড চাইনা ইন ইস্টার্ন এয়ারলাইন্স, চাইনা সাউথার্ন এয়ারলাইন্স, হ্যাঁ, চাইনা এয়ারলাইন্স, এয়ার হ্যাঁ। চাইনা। এগুলো এগুলো সবগুলো আমাদের দেশে আসে না। দুইটা কোম্পানি মনে হয় আমাদের দেশে আসে, দুইটা কোম্পানির বিমান আমাদের দেশে আসে, আর বাদ বাকি সবগুলো আসে না। এখন আমাদের যখন থার্ড টার্মিনাল হয়ে যাচ্ছে, এখন বোধহয় সবগুলো বিমান আসবে একটা একটা করে, কারণ এখন তো বড় হয়ে গেছে। সো লেটস মার্ক বাংলাদেশ হিয়ার ইন এশিয়া। তাইলে আমরা কি এখানে লিখতে পারবো না? লেট আস রাইট দ্য নেম অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য ওয়াটার এরিয়া অ্যারাউন্ড দ্য বাংলাদেশ আফটার অবজার্ভিং দ্য ম্যাপ। এখন এই ম্যাপটা দেখে আমাদেরকে কি লিখতে হবে? তা ধরো আপার সাইড নর্থে কি আছে, চায়না, চায়না বলতেছি, নর্থে কি আছে বাংলাদেশের,
চায়না চায়না করতে করতে চায়না এসে গেছে মুখে। বাংলাদেশের নর্থে কি, মানে সবার উপরে কি, নর্থটা কোথায়? এই দেখো নর্থে কি আছে, নর্থে আছে হচ্ছে হিমালয় মাউন্টেন, নেপাল, ভুটান এন্ড চাইনা। সিকিম। সিকিম সিকিম ভারতের সিকিম। Sir, what is Sikkim? নেপাল। সিকিম Is ইজ আ a part of India. পার্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ, ওব্লাস্ট আর কি, ওব্লাস্ট বলে এটাকে। Half glass, half হ্যাঁ, glass. না না, স্পেশাল স্পেশাল জোন আর কি, ইন্ডিয়ার ভিতরে একটা নিজস্ব জায়গা। So, Yes, মানে খালি ওটা like দেখি Bangladesh থাকবে, Rangpur. Is a হ্যাঁ, তো বাংলাদেশে আমরা যেমন পার্বত্য চট্টগ্রাম বা খাগড়াছড়ির কিছু কিছু জায়গায় যেতে পারমিশন লাগে না সেনাবাহিনীর, ওইরকম এখানেও সিকিমে তোমার ইন্ডিয়ান ভিসা থাকলেও তোমাকে সিকিম যাওয়ার জন্য আলাদা পারমিশন নিতে হবে, জাস্ট বিকজ ইট ইজ ডিফারেন্ট দেন ইন্ডিয়া, এবং এটা খুবই চায়নার কাছাকাছি। আচ্ছা, এরপরে বিলো, বিলো মানে নিচে কি আছে? নিচে তো বে অফ বেঙ্গল আছে, আমরা দেখতেই পাইতেছি, এই যে বে অফ বেঙ্গল, বিশাল Bay of Bengal, হ্যাঁ হালকা পাশে ইন্দোনেশিয়া, হ্যাঁ, দেখো শ্রীলঙ্কা। আমাদের কিন্তু বিশাল একটা সাগর আছে, যেটা পৃথিবীর অনেক কান্ট্রির নাই, যেমন আফগানিস্তানের কথা চিন্তা করো, যে সাগরই নাই। তারপরে মঙ্গোলিয়ার কথা চিন্তা করো, ওরাও কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, দেখো আশপাশে কিন্তু কোনো সাগর নাই। Then Nepal is landlocked, Bhutan. হ্যাঁ, ভুটান, নেপাল ভুটানের কথা তো বলতেই নেই, ভুটান নেপাল। আমার মনে আছে আমি যখন ওই তোমার Cambodia, নেপাল Arunachal Pradesh, Laos. নেপাল হয়ে ইন্ডিয়া ঢুকতেছিলাম, ঢুকে তোমার শিলিগুড়ি হয়ে আমাদের নিচে শিলি সাগর হ্যাঁ শিলিগুড়ি হয়ে আমি বাংলাদেশ আসতেছিলাম, তখন আমি দেখি ওই যে ভুটান, মানে আমি আছি নিচে, ভুটান হলো ওই মেঘের কাছাকাছি আর কি, মানে পাহাড়ের উপরে, অনেক অনেক উঁচু পাহাড়ে আর কি ভুটান দেখা যায়। এই থেকে শিলিগুড়ি থেকে মানে সবচেয়ে উঁচু যে জায়গাগুলো সেটাই ভুটান। অনেক সময় শিলিগুড়ি থেকে ট্রেনের যে জার্নিটা আছে সেখানে তুমি যদি উইন্ডো থেকে দেখো, ওইখানে ভুটান দেখা যায় আর কি। স্যার আর 8 মিনিট আছে তারপর ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, কত কি মজা, ইয়ে। তারপরে স্যার, ও স্যার কোনো মজা না। রাইট সাইডে কি আছে? অনেক মজা। বাংলাদেশের রাইট সাইডে কি আছে? সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া। সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া কি কি? মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, স্যার মানে কি সেভেন সিস্টার মানে? 7টা রাজ্য, সাতটা বোন। 7টা রাজ্য, 7টা রাজ্য। রাজ্য মানে? রাজ্য মানে হচ্ছে, নাম শুনছে এগুলো? আসাম, মেঘালয়, মণিপুর, না। এগুলো হচ্ছে স্যার, আমি হ্যাঁ বাংলাদেশের রাইট সাইডে। আহ, বাংলাদেশের রাইট সাইডে হচ্ছে এই জিনিসগুলা, আর বাংলাদেশে রাইট সাইডে আরেকটা জিনিস আছে, আরেকটা দেশ আছে, দুষ্ট কান্ট্রি আছে একটা। মিয়ানমার, হ্যাঁ, দুষ্ট কান্ট্রি আছে একটা। তারপরে হচ্ছে লেফট সাইড, মানে বাম সাইডে কি আছে? ইন্ডিয়া, হ্যাঁ, পাকিস্তান, বাম ইরান, সাইডে পুরোপুরি ইরাক। পুরোপুরি ইন্ডিয়া, মানে বাম সাইডের যে পুরো বর্ডারটা সেটা আমরা ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার। সো আমরা কিন্তু এখানে বলে ফেললাম যে বাংলাদেশের কোথায় কি আছে, বাংলাদেশের উপরে কি, নিচে কি, ডানে কি, বামে কি। তাহলে বাংলাদেশটা এখন আমাদের কাছে ইজি হয়ে গেছে, এখন আমরা চাইলেই লিখে দিবেন। হ্যাঁ লিখে দেওয়া যাবে। দাঁড়াও, আমি লিখে দেই। লিখে দিলেই ভালো। আপার সাইডে হচ্ছে আপার সাইডে সিকিম, সিকিম, সিকিম। Name of countries and water areas. সিকিম নাকি সিম? সিকিম, 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 তারপরে হচ্ছে নেপাল, ভুটান, ভুটান এবং এন্ড লাস্ট হচ্ছে চায়নার কিছু অংশ, সাম অফ দ্য পার্ট অফ চায়না। চাইনা। আফটার সিকিম, মানে সিকিমের পরে আর কি। আমাদের সাথে কোনো কানেকশন নাই, চায়নার কিন্তু কোনো কানেকশন নাই। স্যার সিকিম কি? সিকিম একটা Sikkim is a part of India. Sikkim is a part of India. It's a kingdom. It's a kingdom of India.
সিকিম কিন্তু একটা রাজ্য। ইট হ্যাড আ কিং, একটা রাজা ছিল এক সময়। আমি সিকিমকে ওকে দেখতে স্যার, পাচ্ছি না থ্যাংক ইউ মুমতা কিম বলার জন্য। স্যার, আমি সিকিমকে খুঁজে পাচ্ছি না। সিকিম খুঁজে পাচ্ছ না? আচ্ছা, সিকিম খুঁজে দিচ্ছি আমি। অনেক ছোট যাই, যেটা অনেক একটু অনেক ছোট, এটা খুঁজে পাওয়াটা কঠিনই। এই যে সিকিমটার অবস্থান এই জায়গায়, এই যে এই জায়গায়। লাইক বাংলাদেশের রংপুর। হ্যাঁ, রংপুর মানে ভুঁড়িমারি, যে বর্ডারটা আছে সেই বর্ডারটা পার হইলেই ওই পাশে থেকে তুমি সিকিম চলে যেতে পারবা। ও, এই ছোট্ট তবে ম্যাপে জায়গাটা দেখা আছে, অনেক স্যার। অসম্ভব। ইটস হুম। সো হার্ড টু সি ম্যাপ। স্যার, হ্যাঁ, ছোট্ট একটি গ্রিন কালার যেটা না না, গ্রিন কালার না, আমি দাঁড়াও তোমাকে গ্রিন কালার, ওয়েট একটু গ্রিন গ্রিন কালার তো কালারটা একটু ওয়েট, দেখি জুম করা যায় নাকি এটাকে। আরে, জুম করতে গিয়ে এটা তো আরো উল্টো হয়ে গেছে। সিকিম জুম না করলে জীবনেও দেখা যাবে না সিকিমকে। এই যে এখানে সিকিম, এই যে দেখছো? লিটল এরিয়া। হ্যাঁ, এই যে দেখছো, এইটা যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে ইন্ডিয়ার কি অবস্থা হবে? বিশাল একটা অংশ কিন্তু ইন্ডিয়ান নাই। ওয়াও তাহলে স্যার, স্যার, আমি তো বলতে চীনও কিন্তু বাংলাদেশের রাইট সাইডটা দখল করতে পারবে ইজিলি। এখন এখানে কাহিনী হচ্ছে যে এই জন্যই এটাকে চিকেন নেক বলা হয়। অনেক সময় শুনবা কি চিকেন নেক বলতেছে অনেকে। তো সিকিমকে চিকেন নেক এই জন্যই বলা হয় যে এটা যে কোনো সময় চেপে ধরতে পারে চায়না বা স্যার, চিকেন বাংলাদেশ। কি ওই ভুটানের সেখানে একটা ছোট্ট একটা গ্রিন কালার। না না, ছোট্ট গ্রিন কালার কোথায়? গ্রিন না তো। এই যে আমি তোমাকে দেখাই, দাঁড়া দেখাই, ওয়েট। পিঙ্ক পিঙ্ক। আরে কি হয়েছে? এই যে দেখো, এইটা দেখতে অনেকটা মুরগির গলার মতো না? এই জন্য এটাকে চিকেন নেক বলা হয়। কোথায়? এই যে গোলাপি কালার, বাংলাদেশের মাথার উপর দিয়ে যেটা গেছে। ও, বিলো নেপাল এন্ড ভুটান। TAN এর যে ইয়ে হয়েছে, পিঙ্ক এখান থেকে তো চীন বর্ডারই দেখা যাচ্ছে না। হুম। ও স্যার, এত করতে দেওয়ার স্যার, বাংলাদেশের মাথার উপরে একটা ছোট্ট গ্রিন কালার, ওটা কি? ভুটান ভুট কিউট একটা কান্ট্রি। হাইরে আল্লাহ, এটা তো সিকিম দেখা অনেক বাংলাদেশের চেয়েও ছোট। হ্যাঁ, বাংলাদেশের থেকে তো ছোট। কষ্ট। ভুটান অনেক ছোট আর অনেক শান্তিপ্রিয় কান্ট্রি। স্যার, আপনি লেখাটা মুছে দিতেন কেন? আবার ম্যাপে লিখতেছি, চলে আসতেছে না। আবার লিখতেছি। ম্যাপে চলে আসলে কেমন দেখা যায় ম্যাপটা? মিসলি দেখা যায়। এটা এটা একটু বেশি ছোট হয়ে গেল। তাড়াতাড়ি লিখে দেন, আমি স্ক্রিনশট তুলে নিই, আর 2 মিনিট আছে। স্যার, কি কোথায়? হয়েছে আপনি তাতে? কোথায় লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি লিখি নাই এখনো, লিখতেছি। এখানে হচ্ছে আপার সাইডে হচ্ছে প্রথমে লিখতে হবে আহ, কি? নে- আরে এটা এত মোটা হয়ে গেল। কিসিম। নেপাল। আরে নেপাল, আগে নেপাল মানে সিকিম, আগে সিকিম স্যার। আগে সিকিম স্যার, আগে সিকিম। আপনি লিখেছেন আগে সিকিম। নেপাল, স্যার, আপনি প্রথমে লিখেছেন। ভুটান এন্ড সিকিম। লাস্টে চায়না। স্যার, আপনি তো এর আগের বার সিকিম, নেপাল, ভুটান লিখেছেন। হ্যাঁ, ইয়েস স্যার, সিকিমকে সবার চেয়ে আগে দিয়েছিলেন। আচ্ছা। আমি একটা এরপর, কথা বলবো। হ্যাঁ Rangpur is a part of Bangladesh. Above Rangpur, the Rangpur and India border is Sikkim. হুম স্যার, আপনি And এখন Sikkim ভুটান is লিখে connected দেন। with Nepal and Bhutan, and the আচ্ছা, small little আমি bit that আমি we ঠিক can see আমি is ঠিক করে China দিচ্ছি, border. উল্টা লেখছি, ঠিক করে দিচ্ছি। But it's স্যার, nearby প্রথম হবে কিসিম, তারপরে হবে নেপাল। Sikkim, হ্যাঁ, তারপরে হবে Bhutan. নেপাল, তারপর হবে ভুটান। স্যার হ্যাঁ, খুবই রাগ হয়ে গেছে, তার হাতে আচ্ছা, লেখা একটা বেশি বড় হয়ে গেছে। ভুটান, তারপরে নিচে কি? নিচে হচ্ছে বে অফ বেঙ্গল। Bay of Bengal. That's right. স্যার, 9:30 বাজে। হ্যাঁ, তারপরে রাইট সাইডে কি? কি হয়েছে? রাইট সাইডে হচ্ছে আসাম, মণিপুর, সেভেন
7 একজন লেফট হয়ে গিয়েছে। স্টার এইখানে অনেক কিছু লেখা লাগবে তো, এখানে আটবে না বোধহয়। এখানে আছে হচ্ছে আসাম, আসাম, মণিপুর মণিপুর, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, স্যার এর জন্য আমি খাতায় লিখছি। নাগাল্যান্ড, স্যার পরে যদি না ধরলে ইটিসি লিখে দিলেই তো। হ্যাঁ, মিজোরাম, আর আরেকটা দুষ্ট কান্ট্রি মায়ানমার। স্যার আপনার ইংলিশের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, বাট আপনার এখন আমি ম্যাথে হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, বাট এখন এমন হয়ে গিয়েছে কেন? তারপর আচ্ছা, লেফট সাইডে কি আছে? খাতায় লিখে সাবধান লিখলে রেস্ট, এত সৌন্দর্য বারবার তোমাকে পড়তেই মন চাবে। রেস্ট আদার ইন্ডিয়া, রেস্ট আদার ইন্ডিয়া। আচ্ছা স্যার, আপনি যে ম্যাথে আপনি যে একটা হোয়াইট বোর্ডে লেখেন, সেখানে আপনি টেক্সট করে লিখতে পারেন না? টেক্সট করে? না না, টেক্সট করে লেখা যায় না, কলম দিয়ে লিখি আমি। ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, রেস্ট আদার ইন্ডিয়া, রেস্ট আদার ইন্ডিয়া বললেই তো হইলো, কারণ এইখানে দেখো রাইট সাইডেই তো আমার মানে হাফ অফ দ্য ইন্ডিয়া, তারপরে আবার এইদিকে মানে পুরা বাংলাদেশটার ম্যাক্সিমাম অংশই ইন্ডিয়ার সাথে বর্ডার, কিছুটা হচ্ছে মায়ানমারের সাথে বর্ডার, আর বাদ বাকি আর কোনো বর্ডার নাই কারোর সাথে। সাগর আমাদের আমাদের ভাগ্যটা খারাপ, সিকিমের রাজা যদি বাংলাদেশে পালায় আসতো তাহলে কেমন হইতো? ইন্ডিয়া পালায় না গিয়ে আমাদের এখানে আসতো। আমরা মানে ওনাকে বাড়ি 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 দিতাম, বাড়ি দিয়ে বলতাম যে এখানে থাকেন আর সিকিমটা আমাদেরকে লিখে দেন। আচ্ছা স্যার, রেস্ট আদার ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়া রেস্ট আদার ইন্ডিয়া মানে বাকি ইন্ডিয়ার যতটুকু আছে সবটুকুই কিন্তু বাংলাদেশের লেফট সাইডে। কয়টা বাজে? স্যার আমার লেখা শেষ ফাইনালি। আমারও লেখা শেষ। ফাইনালি আমাদেরও শেষ এই চ্যাপ্টারটা। 5 স্যার সেকেন্ড। আমার এখন ঘুম ধরেছে। আচ্ছা, এখনই ঘুম ধরে গেছে? আল্লাহ স্যার আপনি তো বলেন স্যার। হ্যাঁ, 10টা বাজে ঘুমিয়ে পড়তে। আচ্ছা, এইখানে লেটস আইডেন্টিফাই, 11:30। এইখানে এইখানে বাংলাদেশ কই বাইর বাইর করতে হবে, বাংলাদেশ কই? স্যার স্যার, আমি আমি জানি কি বের করে বাংলাদেশে ফেলেছি। ছোট একটা স্যার আমি বের করে ফেলেছি। এই যে এইখানে, তাই না? Yes, দেখেন স্যার। এই যে আমাদের কান্ট্রি হুম, পাওয়া হুম, গেছে। স্যার দেখেন এই যে আইডেন্টিফাই এন্ড কালার দ্য লোকেশন। ভালো হতো। আচ্ছা, এটা তো তাহলে কালারও করা লাগবে। কি কালার Yes, করবো? sir. কালার ঠিক আছে। ইন গ্রিন। Green color, green. স্যার আমি গ্রিন, ডার্ক গ্রিন। কালার দিয়ে করেছি। হ্যাঁ, বাংলাদেশের পতাকা ডার্ক colour গ্রিন কালার করেছি। হবে। Corner color বাংলাদেশ কোনটা? প্রথমে হচ্ছে গ্রিন, তাহলে আমরা একটু গ্রিন করি এটাকে। স্যার বাংলাদেশ তো একটু ডার্ক কালার গ্রিন। হ্যাঁ, হ্যাঁ স্যার ডার্ক কালার গ্রিনই দিচ্ছে। স্যার আমি বলি চায়না কোনটা? স্যার সবচেয়ে বড়টা। হ্যাঁ, চায়না আমাদের এই সাউথ এশিয়া সহ তোমার এশিয়ার ম্যাক্সিমাম জায়গা চায়নার কাছে। স্যার আজকে কি আপনি সারা রাত পড়াবেন? হ্যাঁ, সারা রাত পড়াবো, আজকে ঘুমাতে দিব না কাউকে। স্যার আপনি ঘুমাবেন না, অনেক মজা। আর আমি হচ্ছে নো। আমরা আমরা সারা রাত বিজিএস পড়বো, পরে বিজিএস এর বিশাল বড়। স্যার আমার ছোট ভাই রাতে যখন ঘুমাতে ওকে যাই, স্যার ঠিক আছে, কিন্তু স্যার সকালে আপনি আমাদেরকে ঘুমাতে দিবেন। আচ্ছা ঠিক আছে, এই যে বাংলাদেশ। আপনি হচ্ছে সারা রাত পড়াবেন, আপনি হচ্ছে ভোর 5টায় আপনি ছুটি দিবেন, আর শেষ আমরা ঘুমাবো। হ্যাঁ, এই যে স্যার একটু পরে, ঘুমাতে হবে না। স্যার একটু পরে দুষ্টামি শেষ হয়ে যাবে। এই যে বাংলাদেশ হয়ে গেছে, তাহলে আমরা আর বাংলাদেশ স্যার আমাদের ঘুমে আমাদের চোখ কালো হয়ে যাবে। হ্যাঁ,
তাহলে বাংলাদেশ হয়ে গেল। স্যার আমার অলরেডি ঘুম ধরছে। তার বাংলাদেশ তো নড়তেছে। হ্যাঁ, নড়তেছে, এদিক সেদিক যাইতেছে। স্যার আপনি একটা রেড কালার দিয়ে দিয়েছেন কেন? বাংলাদেশের পতাকা এটা, বাংলাদেশের যেমন পতাকা। আমিও দিয়েছিলাম। হ্যাঁ, সো স্যার আমাদের আর বাংলাদেশের মাদার মুক্তিযুদ্ধের আই আগে ড্র। আমার ফ্ল্যাগটা অন্যরকম ছিল। হ্যাঁ, বাংলাদেশের ফ্ল্যাগ আগে অন্যরকম ছিল, ভিতরে হলুদ রঙের আমাদের ম্যাপ ছিল আর কি। ইয়েস ওটা স্যার। প্রথম পতাকা ছিল। আরো ভালো হতো তখন। ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার, ডিউরিং হ্যাঁ, রেভলিউশন ওয়ার। হ্যাঁ, ওই তখন তো অস্থায়ী সরকার ছিল, তাড়াহুড়া করে তোমার পতাকা বানানো হয়েছিল তখন, তারপরে এটা ই করা হয়েছে। এটা 1972 তে হুম। দিস ফ্ল্যাগ রিলিজ। একটা গল্প বলে শেষ করি তাহলে ক্লাসটা। সেটা হচ্ছে যে আহ, অনেকদিন আগে একটা স্কুলে একটা জাপানিজ বাচ্চা হচ্ছে কান্নাকাটি করতেছে। তো সব টিচাররা তো তোমার মানে ব্যস্ত হয়ে গেছে যে বাচ্চাটা কেন কান্নাকাটি করতেছে শুধু শুধু। স্কুলে একটা বাচ্চা কান্নাকাটি করলে তো তোমরাও চিন্তা করবা যে এটা কান্না করতেছে কেন, ঠিক আছে? মানে অন্তত জানার ইচ্ছা হবে। তো সব টিচাররা, সব ছাত্ররা গেছে ওই পিচ্চি জাপানিজ মেয়েটার কাছে, জিজ্ঞেস করতেছে কেন কান্না করতেছে, কাউকে কিছু বলতেছে না। তারপরে প্রিন্সিপাল আসছে স্কুলে, যে বলতেছে যে মা তুমি কান্নাকাটি করতেছো কেন, মানে জাপানিজেই বলছে যে তুমি কান্নাকাটি করতেছো কেন। তো তখন বাচ্চাটা বলতেছে যে আমার পতাকায় কেন সবুজ রং করে দিছে। তো কেউ বুঝতেছে না পতাকায় সবুজ রং করে দিছে মানে। তো তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করছে কোথায় তোমার পতাকা, কোথায় কোথায় সবুজ রং করে দিছে। তো তখন ওই বাচ্চাটা আমাদের পতাকা দেখায় বলতেছে যে আমার পতাকায় কেন সবুজ রং করে দিছে। কারণ জাপানের পতাকা আর আমাদের পতাকা তো কাছাকাছি, তাই না? ওদেরটা সাদা আর ভিতরে লাল, আর আর আমাদের আমাদের তো সবুজ এবং ভিতরে লাল। তো ও মনে করছে ওর পতাকায় কেউ সবুজ রং করে দিছে। তো যাই হোক, এই জন্য কান্না করতেছিল। তো দেখো কতখানি দেশপ্রেম আছে ওদের মাঝখানে, যে ও সেই ছোটবেলায় ও আসলে বুঝতে পারতেছিল না যে এটা অন্য একটা দেশের পতাকা হইতে পারে, বা অন্য একটা দেশের পতাকা এরকম হয়। স্যার আহ বাংলাদেশ এখন 3-4 বছর বাচ্চারা আঁকতে পারে, আর যখন মুক্তিযুদ্ধের আগে যেমন ছিল সেটা তো আমরাও আঁকতে পারতাম না। না, মুক্তিযুদ্ধের আগের ওই পতাকাটা ছিল, মুক্তিযুদ্ধের আগে তোমার সরকার ছিল, সবকিছুই কিন্তু পার্মানেন্ট ছিল না, এগুলো টেম্পোরারি ছিল, মানে স্যার, আমরা যখন খানিক সময়ের জন্য। মুক্তিযুদ্ধের আগে, স্বাধীন হওয়ার আগে আমাদের পতাকা বর্তমান পাকিস্তানের পতাকাই ছিল। হুম। আর ইস্ট আপনি কি ইস্ট পাকিস্তান। সোহরাওয়ার্দীকে চিনেন? হ্যাঁ, হ্যাঁ, কারণ সোহরাওয়ার্দী। পাকিস্তান আমাদেরকে শাসন করতেছিল। হ্যাঁ। না, এইটার পিছনে মূল দোষটা ছিল হচ্ছে ব্রিটিশদের, যাদের কথা ইয়েস স্যার। এখনো আমরা শুনতেছি, যাদের কথা আমরা এখনো শুনি, তারাই মূল কালপ্রিট এই জায়গায়। কারণ তারা জানতো এই দুইটা দেশকে যদি আমরা ভাগ করে দেই, পাকিস্তান এবং ইন্ডিয়া, হিন্দুস্তান। স্যার, হ্যাঁ। যদি কোনো বাংলাদেশি পাকিস্তানে যেতে হয়, যদি হেঁটে যেতে হয়, তাকে ভারত ক্রস করে যেতে হবে, তাহলে তো এখানে অন্য একটা দেশ করার কথা উঠতেছিল না। হুম। তবে তারা এখানে পাকিস্তানকে দিয়ে আমাদের দেশটাকে শাসন করালো। না, না, দেশটাকে কেন শাসন করালো, ওই সময় আমাদের যারা মাথা ছিল, মানে দেশের মাথা যারা ছিল, তারা আসলে বুঝতে পারে নাই যে এরকমটাই হবে, যে মাঝখানে বিশাল একটা গ্যাপ রেখে আসলে দুইটা দেশ কল্পনা করা যায় না। ঠিক আছে? যেখানে জার্মানি, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি কাছাকাছি থাকা সত্ত্বেও মানে তাদের মধ্যে মিল ছিল না। বা এখন দেখো তুমি নর্থ কোরিয়া বা সাউথ কোরিয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু মিল নাই, তাদের আত্মীয় স্বজন একজনের বর্ডারের এপাশে ওপাশে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি কিন্তু তাদের মাঝখানে অনেক নীতিগত সমস্যা আছে। তো এই জিনিসটা ব্রিটিশরা বুঝতে পারছিল যে এদেরকে দুই ভাগে ভাগ করে দিলে এরা নিজেরাই মারামারি করে মারা যাবে। ঠিক আছে? তো ইয়েস স্যার, হ্যাঁ, এখন বিভিন্ন যুদ্ধই হচ্ছে কারণ এই ব্রিটিশদের কারণেই। হ্যাঁ, ব্রিটিশরাই বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন রকম ভাগগুলো যে করছে সেটা ওরা মানে ধর্মের ভিত্তিতে, কালচারের ভিত্তিতে ভাগ করে দিয়ে গেছে। ইস, আমি না ভাবলাম ভারত সাদিক তুমি তো করেছে শুয়ে ক্লাস করছো। স্যার, হুম, ব্রিটিশরাই ভারতটাকেই ভাগ করেছে শুধুমাত্র এই রিলিজন দিয়েই, হুম, হুম। রিলিজনের। এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম ভাগ কিন্তু এইটাই, মানে ইন্ডিয়া পাকিস্তানের ভাগ, যেটা ধর্মের ভিত্তিতে হয়েছে। দেশ কখনো ধর্মের ভিত্তিতে হয় না। আহ,
একটা দেশে সব ধরনের, সব ধর্মের, সব গড়নের মানুষজন বসবাস করে। তো এইখানেই প্রথম এরকম হয়েছে যেখানে হচ্ছে রিলিজিয়নের ভিত্তিতে দুইটা স্টেট গঠন করা হয়েছিল, ইসলামিক স্টেট অফ পাকিস্তান আর হচ্ছে হিন্দুস্তান। তো এখনো হিন্দুস্তানকে হিন্দুস্তান নামেই চিনে অনেক জায়গায়। তুমি যদি রাশিয়ায় যাও, তারাও হিন্দুস্তান বলেই এটাকে অভিমত দিবে, পাকিস্তানকে পাকিস্তান বলবে। ইন্ডিয়া খুব একটা বলতে শুনবা না। সো অনেক জায়গাতেই এখনো হিন্দুস্তান নামেই চিনে। হ্যাঁ, জি স্যার। স্যার আমাদের ভিক্টোরি ডে তে হচ্ছে মুক্তিযুদ্ধের আগের পতাকাটা কেন ছিল? ওইটা তখন তো দেখা যেত আমরা যখন স্বাধীন হব সেই সময় আমাদের ক্যাম্প মানচিত্র আসলে কেমন ছিল এটা আমাদের তো আমাদের আমাদের যে দেশের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তো দরকার ছিল না, দেখতে কেমন আমাদের দেশটা, তাই না? তো সেইটা ছিল yes. রিপ্রেজেন্টেশন, এক ধরনের রিপ্রেজেন্টেশন ছিল সেটা। তো এখনো তুমি দেখবা অনেক দেশেরই, নতুন যেই দেশগুলো স্বাধীন হয়েছে, মানে ইদানিং যে দেশগুলো স্বাধীন হয়েছে, সেগুলার ফ্ল্যাগে দেখবা যে ওই দেশের মানচিত্র দেওয়া। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, তোমরা গুগল করতে পারো, নাম হচ্ছে কোসোভো। এটা খুব রিসেন্ট স্বাধীন হয়েছে, খুব রিসেন্ট। এটা ইউরোপের একটা কান্ট্রি, মেসিডোনিয়া, তারপরে কোসোভো, স্যার সার্বিয়া, সার্বিয়া। হ্যাঁ, আমি একটা বলবো, হ্যাঁ, হ্যাঁ, আফ্রিকান একটা দেশ সাউথ সুদান হ্যাঁ, সাউথ সুদান। 2011 ওদের ওদের পতাকা গুলাতে দেখবা যে ওদের যেই কান্ট্রির ম্যাপ, সেই ম্যাপটা দেওয়া আছে। কারণ আমি তো ম্যাপই তো দেখিনি সাউথ সুদানের। হ্যাঁ, সাউথ সুদানের দেখতে পাবা, যদি ফ্ল্যাগে দেখো, ফ্ল্যাগে মানে নতুন যেই কান্ট্রিগুলো লিবারেট হয়, সেই কান্ট্রিগুলো ফ্ল্যাগে প্রথমে ওই দেশের মানচিত্র থাকে, তারপরে আস্তে আস্তে ওইটা সংস্কার হয়। অনেক দেশেরই আছে, অনেক দেশেরই তোমার ফ্ল্যাগে ওই দেশের যে তোমার এরিয়া, ওই দেশের যে ম্যাপ, সেই ম্যাপ ইনক্লুড করা আছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন আরো এগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আই এম টেকিং ইউর বিজিএস ক্লাস, সো ইট হ্যাজ আ ফ্লেক্সিবিলিটি। স্যার আপনি কি এখন থেকে আমাদের বিজনেস ক্লাসে নেবেন আর ইয়েস, ম্যাথও ক্লাস নেবেন? ম্যাথও নিব, হ্যাঁ। দুইটা কেন স্যার? স্যার কি হচ্ছে? আমি তো বলতে পারবো না। আমাকে গতকালকে হচ্ছে রুটিন দেওয়া হয়েছে। সো নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাম কন্টিনিউ করছে না, সেই জন্য দিয়েছে, অথবা ম্যামের কোনো একটা কিছুক্ষণের হয়তো স্থগিত রেখেছেন, তারপরে আবার যখন ফিরে আসবে তখন আবার ক্লাস নিবে। আমি সঠিক হ্যাঁ জানি স্যার না। তাহলে আমি ম্যাথের হোমওয়ার্কও বলতে পারি। হ্যাঁ, না, ভালো হয়েছে, তোমাদের সাথে আমার 2বার করে দেখা হবে সপ্তাহে। একবার ম্যাথে দেখা হবে, আর একবার বিজিএস এ দেখা হবে, তবে যদি আমরা ম্যাথ। স্যার একটা ভালো জিনিস বলবো, হ্যাঁ, ম্যাথে যদি কোনো সমস্যা হয় সেটাও বলতে পারবো। সেটাই আমি বলতেছিলাম যে বিজিএস ক্লাসের সময় ডোন্ট টক অ্যাবাউট ম্যাথমেটিক্স। ওইটাই বলতেছিলাম, আর তোমার মাথায় এই কোয়েশ্চেনটা চলে আসছে, মানে স্যার আপনি এই- ম্যাথে তো হোমওয়ার্ক দিয়েছেন কেন? না, হোমওয়ার্ক দিয়েছি কারণ হচ্ছে হোমওয়ার্ক দিলেই তো করা হয় না, আবার না দিলে তো দেখা যাবে যে পড়াশোনা চলে যাবে আকাশে। আমাদের পরে স্যাটেলাইট দিয়ে পড়াশোনা ধরে নিয়ে আসতে হবে। স্যার হোমওয়ার্ক দেন কিন্তু এত হোমওয়ার্ক কেন দিবেন? স্যার আমি তো একদিনে 7টা ম্যাথ কমপ্লিট করে ফেলছি। হুম। হোমওয়ার্ক দিয়ে না, এখানে ক্লাসের পরের দিনই আমি করে ফেলছি 7টা এক- ম্যাথ। হ্যাঁ, এখন এখন 3টা বাকি তোমার আছে। তোমার জন্য এটা খুবই সহজ হবে যদি তুমি ক্লাসের পরে পরে হোমওয়ার্কটা করে ফেলো। ওই যখন ক্লাস, এই যে ধরো এখন ম্যাথ, যদি এটা ম্যাথ ক্লাস হইতো, ম্যাথ ক্লাসটা শেষ হওয়ার পরে 10 to 15 মিনিটস লাগে এগুলা, তুমি যদি ঠিকভাবে মনোযোগ দিয়ে করো, এর বেশিক্ষণ লাগার কথা না। তো উঠছি কিন্তু 8টার দিক, মিনিট 9টার দিক বসছি, 7টা ম্যাথ, 4টা করছি সকালে আর 3টা সন্ধ্যায়। আর অনেক সময় যেটা হয় যে আম, অনেকের হচ্ছে এক্সারসাইজ করতে করতে খারাপ লাগে, যে এক্সারসাইজ করতেছি আর ভালো লাগতেছে। টেক রেস্ট। কে বলছে তোমাকে যে ওখান থেকে উঠে গেলে তোমাকে জরিমানা দিতে হবে? এরকম তো কেউ বলে নাই। ধীরে ধীরে করো, একটু রেস্ট নাও, একটু ঘোরাঘুরি করে এসে আবার বসো। ম্যাথ তো আর এমন না যে তুমি একবার করতেছো, ওইটা রেখে চলে গেলে ওটা ভুলে যাবে, তা তো না। স্যার আমি ম্যাথের রাফ
খাতায় একবার বিভিন্ন চ্যাপ্টার ঘুরে প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা আমরা ম্যাথ বইটাকে অনেকবার করে ফেলবো যাতে তোমরা চোখ বন্ধ করে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। মানে লাস্ট এক্সামটা হয় যেন এরকম, যাতে কোয়েশ্চেনই দেখা না লাগে। স্যার কোয়েশ্চেন দেখা লাগবে না, আমি এমনি লিখতেছি, আমি জানি আপনি কি দিচ্ছেন পরীক্ষায়। হ্যাঁ, আমি যখন ক্লাস 5-এ ছিলাম, আমার এখনো মনে আছে, আমি এত পরিমাণে প্র্যাকটিস করছিলাম যে গাইড বই থাকতো না, গাইড বই পাঞ্জেরি, তো গাইড বইয়ে ভুল থাকতো মাঝে মধ্যে। তো এই ভুলগুলা ধরতাম, আমি গাইড বইয়ের ভুল ধরতাম। মানে বই এত পরিমাণে পড়ে ফেলছিলাম যে গাইড বইয়ে কোনো ভুল লেখা থাকলে সেটা ধরে ফেলতাম। মানে একটা ওয়ার্ড যদি ভুল হইতো সেটা ধরা যেত। স্যার একবার আমাদের ক্লাসে আমাদের টিচার শুধুমাত্র এক লাইনে শ্রুতি লিপি লিখছিল, আমি চোখ বন্ধ করে লিখতে লিখতে পরে 2-3 লাইন লিখে ফেলছিলাম, পরে টিচার 6 লাইন বললো, পরে তাহলে ঠিক আছে, আমরা তাহলে we will meet in our next class and we will talk and continue our class like this. যদি কোনো সমস্যা হয় তাহলে স্যার আপনি কোনো হোমওয়ার্ক দিবেন না? এটার হোমওয়ার্ক নাই, আজকে প্রথম ক্লাস, there is no such homework, একটু এনজয় করো। তারপরে সেকেন্ড ক্লাস থেকে, যেহেতু ম্যাথের অনেক কমপ্লেন একটু কমাই, একটাতে থাকুক, এক সাবজেক্ট একটু হোমওয়ার্ক থাকুক, আরেক সাবজেক্টে একটু ক্লাস ওয়ার্ক থাকুক, ঠিক আছে? হ্যাঁ, সব সময় পড়াশোনা করতে হবে তা না, একটু এনজয়মেন্টেরও দরকার আছে, তাই না? স্যার আমাদের ব্রেনও শার্প হয় না। হ্যাঁ, না, এইটা হচ্ছে যে তুমি যখন অনেক ইনফরমেশন দিবে, ব্রেন বলবে ধুর বেটা এত ইনফরমেশন কেন দিচ্ছিস। হ্যাঁ, কারণ আমাদের ব্রেন হচ্ছে সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোকেই প্রিজার্ভ করে, আর আনইম্পর্টেন্ট জিনিস যেগুলো মনে করি আমরা সেগুলো ভুলে যাই। হুম, স্যার হ্যাঁ, তাহলে আজকে এই শেষ। আচ্ছা রুদায়না, তোমার রুস্টারটা কি কি হয়েছে? তোমার রুস্টারটা আমরা অনেক নেক্সট দিন রুস্টার দেখবো, আজকে আর দেখবো না, ঠিক আছে? হাই রুলস স্যার। স্যার মিস্টারকে তো জব করা হয়েছে। আমি ওর বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চা তো থাকে না। আসলে স্যার তোমার মুরগির বাচ্চা জমাই আছে। করা হয়েছে? স্যার মুরগির বাচ্চা আছে। হ্যাঁ, ওইটার কথাই বলতেছি। আচ্ছা, তাহলে তো বাচ্চা বাচ্চা তো বাচ্চা তো মুরগি তো হবে। বাচ্চাকে তো আবিষ মনে করে খেয়ে ফেলবে না না রুস্টার, না, মুরগি বাচ্চাকে আগে দুটো বাচ্চা তো মুরগিরই হবে, রুস্টার তো আর বাচ্চা দেয় না। মুরগি বাচ্চার আগে বাচ্চা বানালে রুস্টার খেয়ে ফেলবে আবার। হ্যাঁ, ঠিক আছে, ওকে, we will meet in the next class, till then take care and bye. আসসালামু আলাইকুম স্যার, বাই বাই আমরা স্যার, সানডে দেখবো। বাই, সি ইন দ্য নেক্সট ক্লাস।